আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রাইএকমি থেকে ডাটা এক্সফিল্ট্রেশনের ডিটেকশন কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমাদের প্রথমে ডাটা এক্সফিল্ট্রেশন সম্পর্কে একটু জেনে নিই। সেটা আমরা চলে যাই। আমি অলরেডি মেশিন স্টার্ট করে রাখছি, এটা আমরা ল্যাব সলভ করব। তো আমরা ডাটা এক্সফিল্ট্রেশন একটু দেখি। ওকে, এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে কেন ডাটা এক্সফিল্ট্রেশন হয়। ডাটা এক্সফিল্ট্রেশন মানে কি, যে একটা কোম্পানি হ্যাক হয়েছে, ওইখানে যারা অ্যাটাক করছে মানে অ্যাটাকাররা, ওরা কোম্পানির ডাটা কালেক্ট করে, মানে ডাটা ডিসকভারি করবে, কালেক্ট করবে, এরপরে সেই ডাটাগুলোকে একত্রিত করে সেই ডাটা তাদের সার্ভারে পাঠিয়ে দেবে। মানে ডাটা তাদের কোম্পানির নেটওয়ার্ক থেকে বের করে বাইরে সেই হ্যাকারের যে সার্ভার আছে ওইখানে পাঠিয়ে দেবে। এটাই সাধারণত ডাটা এক্সফিল্ট্রেশন। আর এটা হ্যাকাররা কি কারণে করে থাকে? ফাইন্যান্সিয়াল গেইনের কারণে করে থাকে, এসপিওনেজ অর্থাৎ গুপ্তচর বৃত্তি, এগুলোর জন্য করে থাকে, র্যানসমওয়্যার অ্যান্ড এক্সটর্শন, স্টিল ডাটা অ্যান্ড থ্রেটেন টু লিক ইট আনলেস এ র্যানসম ইজ পেইড। তো এই কারণেও করে থাকে। তারপরে ডিসরাপশন অ্যান্ড স্যাবোটেজ, মানে ডাটা ধ্বংস করে দেবে, এই কারণেও হইতে পারে। তারপরে পারসিস্টেন্স অ্যান্ড রিকগনিসেন্স, অর্থাৎ এক্সফিল্ট্রেটেড ডাটা হেল্পস অ্যাটাকার আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট ফর ফিউচার অ্যাটাকস। অর্থাৎ কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারের যেই মানে আছে, ম্যাপ আছে, বা কোনো ইনফ্রাস্ট্রাকচারের যেই বিভিন্ন টেকনোলজি ইউজ হয়, এই ডাটাগুলো সে হ্যাকার রেখে দিল তো নিজের কাছে, যাতে এইগুলো পরবর্তীতে সে আরও অ্যাটাকের কাজে ব্যবহার করতে পারে। তো অনেক কারণে আর কি ইউজ হয়। এখন কি কি টেকনিক ইউজ করা হয় এক্সফিল্ট্রেশনের ক্ষেত্রে, আমরা সেটা দেখি। দেখেন, এখানে টেকনিকগুলোর নাম দেওয়া আছে এবং এইগুলো কোন কোন এপিটি গ্রুপ দ্বারা ইউজ হয়েছে আগে, সেটা দেওয়া আছে। তো আমরা এইগুলোর দিকে না থাকে, আমরা জাস্ট টেকনিক দেখবো এবং এটা কি করে সেটা সম্পর্কে একটু জানবো। তো প্রথমটা এইচটিটিপিএস ইউজ হয়। এইচটিটিপিএস নর্মালি কি, যে আমরা ওয়েবে যেরকম এইচটিটিপিএস বা এইচটিটিপি পোর্ট ইউজ করে আমরা ডাটা আদান প্রদান করি, সেটাই। একটা কোম্পানির এইচটিটিপিএস বা এইচটিটিপি এই পোর্ট ওপেন থাকাই লাগবে, কারণ সেই কোম্পানির আপনার ইন্টারনেটে ব্রাউজিং করতে হয়, ইন্টারনেটে অনেক কাজ করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে হয়, বা তাদের ওয়েব সার্ভার আছে সেইখানে ডাটা আদান প্রদান করতে হয়, রিকোয়েস্ট রেসপন্স করতে হয়। এই জন্য কিন্তু এইচটিটিপিএস বা এইচটিটিপি পোর্টটা সবসময় ওপেন রাখাই লাগে ফায়ারওয়ালে। এই জন্য কিন্তু হ্যাকাররা এই এইচটিটিপিএস বা এইচটিটিপি এটাকে টার্গেট করে, যেহেতু এটা ফায়ারওয়ালে ওপেন আছে। তাহলে এই পোর্ট দিয়ে সে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে বা তাদের ডোমেনে সে কিন্তু এই ডাটাগুলোকে রিকোয়েস্টের মাধ্যমে হোক বা মানে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে হোক সে ডাটাগুলোকে পাঠিয়ে দিতে পারবে বাইরে। ঠিক আছে। তো এই যে এই APT29 এরা কি করছিল, এরা এনক্রিপ্টেড এইচটিটিপিএস চ্যানেল ওয়ার ইউজ টু এক্সফিল্ট্রেট ডাটা ফ্রম গভর্নমেন্ট নেটওয়ার্ক। তারা এই যে এনক্রিপ্টেড এইচটিটিপিএস চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে ডাটা এক্সফিল্ট্রেট করছিল। আর এইচটিটিপি এর মাধ্যমে কি করছিল, তারা এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট মেথডের মাধ্যমে তারা এই করছিল, মানে ডিটেকশন ইভেশন করে তারা ডাটা এক্সফিল্ট্রেট করছিল। এবার C2 চ্যানেল ইউজ করা হয়। যেমন হ্যাকারের কোনো C2 চ্যানেল এস্টাবলিশড করা থাকে, ওই মানে কোনো হ্যাকারের বাইরে কোনো C2 সার্ভার আছে, সেটার সাথে কোনো চ্যানেল এস্টাবলিশড করা আছে এই ইন্টারনেট নেটওয়ার্কে, এবং সেই চ্যানেলের মাধ্যমে ডাটা এক্সফিল্ট্রেট হচ্ছে। তো এই চ্যানেলটা হ্যাকারের নিজে তৈরি করা একটা চ্যানেল হতে পারে। এবার ডুয়াল এক্সটর্শন, এনক্রিপশন প্লাস এক্সফিল্ট্রেশন। তো হ্যাকার কি করে, যে ডাটা প্রথমে এনক্রিপ্টেড করে নেয়। ঠিক আছে, ডাটা এনক্রিপশন করে তারপরে এইটা কি করে, যে মানে পাবলিকলি লিক করে দেবে, এইটার একটা হুমকি দেওয়া হয়। ওকে, এবার ক্লাউড টু ক্লাউড ট্রান্সফার, অর্থাৎ হ্যাকার কোনো একটা ক্লাউড সিস্টেম কম্প্রোমাইজ করছে, ওই ক্লাউড থেকে ডাটা ওই হ্যাকারের কন্ট্রোল কোনো একটা ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেবে। তো এইভাবে অনেকভাবেই অনেক টেকনিক ইউজ করা হয়ে থাকে। তো হ্যাকার কি কি ফেজ অবলম্বন করে এখানে? প্রথমে হ্যাকারের কাজ কি, কোনো একটা সিস্টেমে ঢুকছে, ঢোকার পরে সে সেখানে
ডিসকভারি করবে যে ওইখানে কি কি ফাইল আছে না আছে, সেই কোম্পানি কি কি টেকনোলজি ইউজ করছে, এগুলো ডিসকভারি করবে। এবার ডিসকভারি করার পরে সে কি করবে, কালেকশন করবে। ঠিক আছে, যে মানে যে ডাটাগুলো সে ডিসকভারি করলো সেগুলো এবার সে একত্রিত করবে। সেটা হয়তো কোনো একটা জিপ ফাইলে একত্রিত করবে বা কোনো একটা ফোল্ডারে একত্রিত করবে। করার পরে এবার সে কি করবে, সেই ফোল্ডারটাকে কম্প্রেস করবে, অর্থাৎ সেটাকে একটা জিপ ফাইল তৈরি করবে বা সেই ডাটাকে এনক্রিপ্ট করবে। ঠিক আছে, এবার সেটা এখন এক্সফিল্ট্রেশনের জন্য রেডি। এবার সে এটাকে এক্সফিল্ট্রেট করবে। সেটা এক্সফিল্ট্রেট করবে কিসের মাধ্যমে, কোনো হচ্ছে এইচটিটিপিএস বা এইচটিটিপি বা ডিএনএস, যেহেতু ডিএনএসটা হচ্ছে সবসময় ওপেন থাকে, কারণ বাইরের ইন্টারনেটের সাথে কোম্পানির আদান প্রদান করতে হয়। ঠিক আছে, ডিএনএস রিকোয়েস্ট পাঠাতে হয়। যখন google.com আপনি লিখবেন তখন আপনাকে ডিএনএস একটা কোয়েরি যাবে, এই জন্য ডিএনএস কিন্তু ফায়ারওয়ালে সবসময় ওপেন রাখতে হয়। তো এটার মাধ্যমে কিন্তু হ্যাকাররা এরকম করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ক্লাউড, রিমুভেবল মিডিয়া, ঠিক আছে, অনেক কিছুর মাধ্যমে করে থাকে। এবার কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কোঅর্ডিনেশন, তারপরে মানে হ্যাকাররা কিন্তু যে C2 ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকে মূলত ওই যে ডাটা এক্সফিল্ট্রেশনের জন্য। এবার টেকনিক্স অ্যান্ড ইন্ডিকেটরস, এবার দেখেন কোন 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 অ্যাসেটে কোন কোন হচ্ছে টেকনিক ইউজ করা হয়। যেমন আপনি যখন নেটওয়ার্কের কথা চিন্তা করবেন ডাটা এক্সফিল্ট্রেশনের ক্ষেত্রে, নেটওয়ার্কের কথা যখন চিন্তা করবেন যে নেটওয়ার্কের উপর দিয়ে কীভাবে ডাটা এক্সফিল্ট্রেট হয়, নেটওয়ার্কের উপর দিয়ে কী হয়, এখানে নেটওয়ার্ক রিলেটেড ইন্ডিকেটর কী কী, এইচটিটিপি, এইচটিটিপিএস। আপনি যখন হচ্ছে ডাটা এক্সফিল্ট্রেশন ডিটেকশন করতে যাবেন তখন আপনি যখন নেটওয়ার্কের মানে যেই উপর তাকাবেন, নেটওয়ার্ক রিলেটেড লগের উপর তাকাবেন, তখন আপনি এই জিনিসগুলোর দিকে তাকাবেন যে এই জিনিসগুলোর মধ্যে আপনি ডাটা এক্সফিল্ট্রেশন রিলেটেড কোনো বিহেভিয়ার দেখতে পাচ্ছেন কিনা। এইচটিটিপি, এইচটিটিপিএস, তারপরে আপনার ক্লাউড হলে হচ্ছে S3 বা অ্যাজিউর বা ওয়েব মেইলের মাধ্যমে কোনো ডাটা পাঠানো হয়েছে কিনা। তারপরে হচ্ছে এফটিপি প্রোটোকল, এসএফটিপি, এসসিপি বা ডিএনএস টানেলিংয়ের মাধ্যমে, ডিএনএস টানেলিং বা ডিএনএস কি, এইগুলো নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন। তারপরে আইসিএমপি প্রোটোকলের মাধ্যমে কোনো ডাটা পাঠানো হয়েছে কিনা। এইগুলো হচ্ছে সব নেটওয়ার্ক রিলেটেড আপনার অ্যাটাক ইন্ডিকেটর। এইগুলো ইউজ করে আপনি বের করবেন যে আপনার নেটওয়ার্কে আসলে কি কি কাহিনী ঘটছে ডাটা এক্সফিল্ট্রেশনের জন্য। এবার ডাটা এক্সফিল্ট্রেশনের জন্য অ্যাটাকার হোস্টে কি কি ইউজ করছে সেইগুলো ডিটেক্ট করার জন্য কিন্তু আপনার এই জিনিসগুলো ইউজ করতে পারেন। এই টেকনিকগুলো অ্যাটাকাররা ইউজ করে থাকে তাদের হোস্ট থেকে ডাটা মানে এক্সফিল্ট্রেট করার জন্য। সে মানে হোস্টে তাহলে কি কি করে থাকে, নেটওয়ার্কে এই কাজগুলো করে থাকে অ্যাটাকার, এবং হোস্টে এই কাজগুলো করে থাকে। এইগুলো কি, যেমন পাওয়ার শেল ইনভোক ওয়েব রিকোয়েস্ট, তারা ওয়েব রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু ডাটা মানে পাঠিয়ে থাকে। তারপরে ক্লোন করে থাকে। তারপরে হচ্ছে আপনার এই যে মানে কি বলে আপনার AWS যে ক্লাউড আছে ওইটাতে এই কমান্ড তারা ইউজ করে হোস্টে। তারপর হচ্ছে কার্ল বা উইগেট ইউজ করে থাকে। তারপরে জিপ বা রার ফাইল তৈরি করে যাতে ডাটাটা কম্প্যাক্ট হয় এবং সেটাকে তারা পাঠাইতে পারে কোনো ডিটেকশন ইভেট করে। তারপরে ইউজ অফ রিমুভেবল ইউএসবিস, আচ্ছা এগুলো অনেক কিছু আছে। এবার ক্লাউডের উপরে আপনি মানে ক্লাউড যখন ইউজ করে হ্যাকার এটা করে থাকে তখন হ্যাকাররা কি করে থাকে যে S3 ইউজ করে বা হচ্ছে গুগল ক্লাউড স্টোরেজ অবজেক্ট ইউজ করে। ওকে, এবার হচ্ছে ইনকোডিং এর ক্ষেত্রে হ্যাকাররা কি করে থাকে, ডাটা একটা পাঠানোর আগে হ্যাকাররা সেটাকে ইনকোডিং করে নেয়। যেমন ডিএনএস টানেলিং এর মাধ্যমে যখন হ্যাকার ডাটা এক্সফিল্ট্রেট করবে তখন হচ্ছে কি করে, সে সেই ডাটাকে একটা মানে বেস 64 বা চাঙ্কড ইনকোডিং করে সেটাকে ডিএনএস কোয়েরিতে লাগিয়ে দেয়। ঠিক আছে, এবং সেটাকে সে রিকোয়েস্ট হিসেবে সেই হ্যাকারের সার্ভারে পাঠায়। ঠিক আছে, তাহলে এই রিকোয়েস্টের মাধ্যমে কি হয় যে এই কোয়েরিটা যখন রিকোয়েস্টের মাধ্যমে গেল ওই হ্যাকারের ডিএনএস সার্ভারে, তার মানে কি হলো, এই ডাটাটা যে ইনকোডেড যে ডাটাটা এই কোয়েরির মাধ্যমে কোয়েরির গায়ের সাথে লেগে সে বাইরে চলে গেল। আরও অনেক কিছু ইউজ হয়, যেমন স্টেগানোগ্রাফি উইথ ইমেজেস, অডিও, তারপরে এগুলো আর কি। এবার ইনসাইডার অ্যান্ড কোলাবোরেশন টুল, তারপর গুগল ড্রাইভ, ড্রপবক্স, স্ল্যাক, এইগুলো ইউজ করা হয়। তারপরে হচ্ছে আপনার আরও কিছু আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবার আমরা আসি হচ্ছে প্রথমে আমরা দেখবো হচ্ছে ডিএনএস টানেলিং।
এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে পাওয়ারফুল ডাটা এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার ডিটেকশন অ্যাভয়েড করে হ্যাকাররা ডাটা এক্সপ্লয়েট করতে পারে। কারণ ডিএনএস এই জিনিসটা সবসময় কিন্তু মানে আপনার ওপেন থাকে, কারণ প্রত্যেকটা হোস্ট, একটা কোম্পানির প্রত্যেকটা হোস্টেরই কিন্তু ইন্টারনেটে কাজ থাকে, তাদের হচ্ছে কোনো বাইরের ইন্টারনেটে মানে চলমান কোনো একটা ওয়েবসাইটে তাদের রিকোয়েস্ট পাঠানো হতে পারে, ডিএনএক্স লুক আপ করা হতে পারে। ঠিক আছে, ধরেন সে গুগল.কমে সে কোনো একটা রিকোয়েস্ট পাঠাতে চায়, তাহলে তাকে তো অবশ্যই ডিএনএস ইউজ করতে হবে, কারণ সে তার কম্পিউটার হচ্ছে গুগল.কম চেনে না, তার কম্পিউটার চেনে আইপি, সেটার মাধ্যমে সে গুগল.কমে যাইতে পারবে ডিএনএস এর মাধ্যমে। তো ডিএনএস নিয়ে আলাদা যে ভিডিও আছে ওটা আপনারা দেখলে ডিএনএস এর পুরো কি কি কার্যক্রম সব কিন্তু বুঝতে পারবেন। এবার এই হচ্ছে একটা মেন রিজন যে হ্যাকাররা এই ডিএনএসটা হচ্ছে যেহেতু ফায়ারওয়ালে খোলা থাকে এই ডিএনএস পোর্টটা, সেহেতু এই পোর্টের মাধ্যমে সে খুব সহজেই ডিটেকশন অ্যাভয়েড করে ডাটা বাইরে পাঠাতে পারে। তার ডিএনএস কমনলি কোন পোর্ট ইউজ করে দেখেন, পোর্ট 53, যেটা হচ্ছে একটা ইউডিপি পোর্ট। ওকে, এবার হচ্ছে আমরা দেখব যে এই ডিএনএস টানেলিং অ্যাটাকারের ইন্ডিকেটরগুলো কি কি। আমরা যখন এটাকে ডিটেক্ট করতে যাব তখন আমরা কি কি ইন্ডিকেটরের দিকে তাকাবো, সেটা হচ্ছে যখন ডিএনএস টানেলিং ইউজ করে অ্যাটাকাররা বাইরে ডাটা পাঠাবে তাদের এক্সটার্নাল ডোমেনে, তখন আমরা কিন্তু সেই এক্সটার্নাল ডোমেনটা দেখবো যে অনেকবার, মানে কি বলে যে সেই এক্সটার্নাল ডোমেনটা আমরা অনেকবার দেখতে পারবো যখন আমরা স্প্লাঙ্ক বা এই টাইপের কোনো একটা সিম দিয়ে আমরা সেটাকে অ্যানালাইসিস করব। আমরা ধরেন যদি কোনো হোস্ট গুগল.কমে প্রতিদিন হচ্ছে 100 বার করে রিকোয়েস্ট আদান প্রদান করে, তাহলে আমরা কিন্তু দেখবো যে গুগল.কমে দেখা যাচ্ছে 400 থেকে 500টা আপনার ডিএনএস কোয়েরি গেছে শুধু গুগল.কমে। কিন্তু যখন আমরা ডাটা এক্সপ্লয়টেশন দেখব যে ডিএনএস টানেলিং এর মাধ্যমে, তখন আমরা মানে এরকম কোয়েরি দেখব অনেকগুলো, দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডোমেনেই গেছে কিন্তু ওই ডোমেনের কোয়েরি আপনার হচ্ছে অনেকগুলো। যেমন গুগল.কমে যখন আমরা কাউন্ট দেখব তখন আমরা দেখবো শুধু গুগল.কমই লেখা আছে, একটা সিঙ্গেল গুগল.কম রয়েছে, ওর আন্ডারে আপনার 400-500টা কোয়েরি কাউন্ট হয়ে রয়েছে। কিন্তু আমরা কিন্তু যখন এক্সপ্লয়টেশন দেখব তখন কিন্তু আমরা শুধু একটা ডোমেইন দেখব না, মানে একটা ডোমেইনই দেখব কিন্তু ডোমেইনে আমরা হাজার হাজার কোয়েরি দেখব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস কি দেখব, সেটা হচ্ছে লং সাবডোমেন লেভেলস, অর্থাৎ আমরা যেই কোয়েরিটা দেখব সাবডোমেনের সাথে লাগানো, অর্থাৎ ধরেন সামথিং ইনকোডেড একটা ডাটা abcdefg ডট একটা ডোমেন.com, ঠিক আছে, তো সেইটা আমরা দেখব যে 60 থেকে 100টা ক্যারেক্টারের উপরে উঠে গেছে, অর্থাৎ সেটা অনেক বড়, যেহেতু একটা বিশাল ডাটা ওইখানে ইনপুট করে বসানো, তাহলে আমরা সেটাকে অনেক বড় একটা ক্যারেক্টারের একটা সমন্বয় দেখতে পারবো। এবার হাই এন্ট্রপি অর বেস 32 বা 64 লাইক প্যাটার্ন, তো কোয়েরি নেমে যেহেতু এনকোড করে ডাটা বসানো হয়েছে সেক্ষেত্রে আমরা সেখানে বেস 32 বা বেস 64 এনকোডেড ডাটা দেখতে পারবো। সেখানে হচ্ছে যে ড্যাশ বা সমান এটা হচ্ছে ইনক্লুডেড থাকবে। আনইউজুয়াল রেসপন্স বিহেভিয়ার, frequent NX domain if attacker uses exfil by query without answering or TCP large UDP fragments for DNS। তারপরে আমরা হচ্ছে আনইউজুয়াল রেসপন্স বিহেভিয়ার দেখতে পারবো। নর্মালি কি হয়, ধরেন আমি গুগল.কমে ডিএনএস কোয়েরি রিকোয়েস্ট পাঠাইলাম, তাহলে ওই গুগলের ওইখান থেকেও আমার হচ্ছে একটা রেসপন্স আসবে, কিন্তু হ্যাকাররা যখন ডাটা এক্সট্রাকশন করবে টানেলিং এর মাধ্যমে, তখন আমরা কিন্তু অনেক সময় আনইউজুয়াল বিহেভিয়ার দেখতে পারবো। কেমন, ধরেন যে কোনো রিকোয়েস্ট গেছে কিন্তু কোনো রেসপন্স আসেনি, অর্থাৎ রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা এক্সফিল্ট্রেট হয়ে হ্যাকারের সার্ভারে চলে গেছে, কিন্তু এক্সফিল্ট্রেশন ডান, এখন হ্যাকারের ওই সার্ভার থেকে কোনো রেসপন্স আসে নাই, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কোনো একটা ঘাপলা আছে। ওকে, এবার হচ্ছে ডিটেক্টিং, আমরা হচ্ছে ওয়্যারশার্ক দিয়ে এটা কি করে ডিটেক্ট করতে পারি। দেখেন ওয়্যারশার্কে
আমরা যদি ডিএনএস এটা ইউজ করি তাহলে আমরা ডিএনএস রিলেটেড যতগুলো প্যাকেট আছে আমরা সবগুলো দেখতে পারবো। এবার ডিএনএস ডট ফ্লাক্স ডট রেসপন্স, এটার মাধ্যমে হচ্ছে কোনো রেসপন্স আসে নাই এমন কোয়েরিগুলো আমরা দেখতে পারবো। তারপরে ফাইন্ড লং কোয়েরি, যে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যখন হচ্ছে দেখবেন যে কোনো মানে ওয়ার্ড সার্কের মাধ্যমে যখন দেখবেন যে ডিএনএস কোনো একটা প্যাকেটের ফ্রেম ডট লেন্থ আপনার 60 বা 70-এর বেশি, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে হয়তো কোনো ডাটা এনকোড করে কোয়েরিতে বসিয়ে ওটাকে আপনার এক্সপ্লিটেড করা হয়েছে। এই দেখেন ডিএনএস অ্যান্ড ফ্রেম লেন্থ 70, এবং এটাকে যখন দেওয়া আসে তখন কিন্তু আমার সবগুলো প্যাকেট যেগুলো পাইছি সেগুলোই দেখেন সবগুলো এই এনকোড করে একটা সাবডোমেন দেখেন সেখানে এনকোড করে ডাটা বসানো, এবং এইটা হচ্ছে এক্সফিল্ট্রেট হয়ে বাইরে যাবে। ওকে, এবার হচ্ছে দেখেন আরেকটা ডিরেকশন কি হইতে পারে, যে কোয়েরি নেম কন্টেইনস, আপনার দেখেন মানে কোয়েরি নেমে এমন একটা নাম কন্টেইন, তো এ দেখেন বুঝছি, এটা হচ্ছে কি হয় যে আমরা যদি কোনো একটা সাসপিশিয়াস ডোমেনের নাম জানি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সেই নামটা এখানে ইনক্লুড করে সার্চ করতে পারি যে ওই নামের কোনো অ্যাটাকারের মানে পারফর্ম করা কোনো নেটওয়ার্ক বিহেভিয়ার এখানে আছে কিনা। ওকে, এবারে প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাই। আমরা প্রথমে মেশিনটা ওপেন করে নিই, স্টার্ট মেশিন। এই যে আমার স্প্লাঙ্ক ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব সার্চ অ্যান্ড রিপোর্টিং, এইখান থেকে আমরা হচ্ছে হান্টিং করব। এই যে আমার এসপিএল কোয়েরি লেখার জায়গা চলে আসছে। তো আমার প্রথম কোশ্চেনটা দেখি কি বলতেছে, যে ডিএনএস টানেলিং এর মধ্যে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাসপিশিয়াস ডোমেন রিসিভিং দ্য ডিএনএস ট্রাফিক। ডিএনএস ট্রাফিক এখানে কোন সাসপিশিয়াস ডোমেনটা রিসিভ করতেছে, আমরা এখানে অল টাইম দিয়ে দিই, এবার সার্চ করি। তো আমার এখানে প্রথমে ইন্ডেক্স দিতে হবে, আমি কোন ইন্ডেক্স থেকে আমার এই ডাটা এক্সফিল্ট্রেশনের ডাটাগুলো পাবো। তো আমার হচ্ছে ট্রাইহ্যাকমি এখানে ইন্ডেক্স সেট করে দিছে, সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স ডাটা এক্সফিল, আমরা এটাই চলে যাব। এটা হচ্ছে আপনারা প্রথম এসে গেলেই পাবেন, এই যে মেশিনের এখানে যান, যার পরে বলে দিছে যে ডাটা এক্সফিল এই ইন্ডেক্স এর মধ্যে সেই ডাটাগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই ইন্ডেক্স ডাটা এক্সফিল। তো দেখেন আমার হচ্ছে এখানে মোট 18,117টা ইভেন্ট আছে। এখন আমি কি করব, আমার হচ্ছে এখানে সোর্স টাইপগুলো দেখি, এই ফোল্ডারের সোর্স টাইপগুলো কী কী আছে, আমার কী কী লগ আছে, সিসমন লগ আছে, এইচটিটিপি লগ আছে এবং ডিএনএস লগ আছে। তো আমি যেহেতু ডিএনএস টানেলিং হয়েছে কিনা আমি সেইটা ডিটেক্ট করতে চাই, তাহলে আমি ডিএনএস লগগুলো দেখব। তো আমার এখানে সোর্স টাইপ ডিএনএস লগস লিখে দিবেন। এবার হচ্ছে কি করবো আমরা, যে এইগুলো তো আমার নর্মাল ডিএনএস যত এই কোম্পানিতে যত ডিএনএস লগ তৈরি হয়েছে ওইগুলো। এখন এইখানে কোনো সাসপিসিয়াস কোনো ডিএনএস কোয়েরি রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিনা, কোনো সাসপিসিয়াস ডিএনএস লগ আছে কিনা ওইটা আমাদের দেখতে হবে। তো আমরা হচ্ছে দেখে নিই আমার এখানে কি কি
কোয়েরি আছে, ডিএনএস কোয়েরি স্ট্যাটস কাউন্ট বাই কোয়েরি। তো দেখেন আমার এইখানে কিন্তু মোট 320টা আপনার রেজাল্ট দেখাচ্ছে। তো প্রথম এইগুলো খেয়াল করেন, দেখেন টানেল কর্প ডট নেট, ঠিক আছে, এই একটা ডোমেন এবং সাবডোমেনটা খেয়াল করেন, একটা ইনকোডেড ডাটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, একটা ইনকোডেড ডাটা। তো এটা দেখে বোঝা যাচ্ছে, এরকম আপনারা দেখলেই বুঝে যাবেন যে দেখেন লেন্থটা কত বড়, ঠিক আছে, এরকম দেখলেই আপনারা বুঝে যাবেন যে এইখানে ডিএনএস টানেলিং ইউজ করা হচ্ছে। এই যে এইখানে এই যে ডাটাগুলো সে এক্সফিল্ট্রেট করতে চায় সেইগুলো এনকোড করে এই যে সাবডোমেন আকারে সে কোয়েরি রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে, এইভাবে সে কিন্তু ডাটা এক্সফিল্ট্রেট করবে। তো এখন আপনাদের মূলত এটা ডিটেক্ট করবেন কি করে যে এরকম কিছু হচ্ছে কিনা। আমরা নর্মালি লিখব যে হোয়ার লেন্থ অফ কোয়েরি আমরা এখানে লিখবো যে 30। নর্মালি 30-এর উপর যদি আমরা দেখি তাহলে বুঝে যাবো যে এখানে কোনো একটা ঝামেলা আছে। ওকে, তো দেখেন আমরা 315টা রেজাল্ট পাইছি, ঠিক আছে। এইখানে প্রত্যেকটা দেখেন, আমি যদি একটু ঢুকি তাহলে এইখানে কোয়েরির নামটা দেখেন ওই টাইপের কোয়েরি, ঠিক আছে, এবং প্রত্যেকটাই কিন্তু মানে এই যে মেন যে ডোমেন এটা কিন্তু এক দেখাচ্ছে, কিন্তু এর সাথে যে সাবডোমেনটা আছে এটা আলাদা, অর্থাৎ এটা সেই এনকোডেড ডাটা। ওকে, তো এখানে দেখেন সবগুলো সেম। আচ্ছা, তো আমি এখানে রেজাল্ট পাইছি কয়টা, 315টা। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাসপিশিয়াস ডোমেন রিসিভিং দ্য ডিএনএস ট্রাফিক। তো আমরা সাসপিশিয়াস ডোমেনটা কি, আমি এইখান থেকেও দেখতে পাচ্ছি আমার ডোমেনটা হচ্ছে tunnelcorp.net। আবার আপনি যদি এইখান থেকে যান এই যে হোস্ট, তো আপনি যদি এই ডিএনএস কোয়েরির দিকে লক্ষ্য করেন, আমি এখানে যে কোয়েরি ফিল্ডটা এটা আমি চাপ দিই এই কোয়েরি, তাহলে আপনি এইখানে দেখেন যে এক্সফিল্ট্রেশন হওয়া সব ডাটাগুলো আমার কোন ডোমেনে অ্যাড করা আছে, tunnelcorp.net। তো এই tunnelcorp.net হবে অ্যান্সার। এখন হাউ মেনি সাসপিশিয়াস ট্রাফিক বা লগস রিলেটেড টু ডিএনএস টানেলিং ওয়ার অবজার্ভ। তো আমরা হচ্ছে ডাটা লেন্থ যেগুলো 30-এর উপরে আছে ওইগুলো আমরা কয়টা অবজার্ভ করছি, 315টা ইভেন্ট আমরা পাইছি, তাহলে আমার অ্যান্সার হবে 315। এবার আমার প্রশ্ন হচ্ছে যে হুইচ লোকাল আইপি সেন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সাসপিশিয়াস রিকোয়েস্ট। তাহলে কোন লোকাল আইপি সবচেয়ে বেশি সংখ্যক এই কাজটা করছে, কোন আইপি থেকে বেশিবার এই ডাটা এক্সফিল্ট্রেট হয়েছে। তাহলে আমার ডাটা এক্সফিল্ট্রেশনের লগগুলো এখানে পাইছি। এখন এই পাশে দেখেন আমার এখানে সোর্স আইপিতে আমি ঢুকবো, সোর্স আইপি ফিল্ড, এখানে দেখেন যে সবচেয়ে বেশিবার কোনটা দেওয়া হয়েছে, যে 192.168.1.103, এটা দেখেন 22.85% হয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে 192.168.1.103। ওকে, তো আমি এখানে কিন্তু এটা আরেকভাবেও বের করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাট কাউন্ট সোর্স আইপি। তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে এই রেজাল্টটাও পেয়ে গেলাম। তাহলে এই ছিল হচ্ছে নর্মাল বেসিক একেবারে ডাটা এক্সফিল্ট্রেশন ডিটেকশন ডিএনএস টানেলিং এর জন্য। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ডাটা এক্সফিল ভিয়া এফটিপি, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কী করে ডাটা এক্সফিল্ট্রেট করা হয় ওইটা আমরা ডিটেকশন করব। হ্যাকাররা কী করতে পারে এক্সফিল্ট্রেট করার জন্য, সেটা হচ্ছে তারা কোনো
লেজিটিমেট এফটিপি সার্ভার ইউজ করতে পারে ডাটা ট্রান্সফার করার জন্য, যেটা হচ্ছে পাবলিকলি মানে যা এক্সপোজড বা হচ্ছে মিস কনফিগার্ড এমন, বা হচ্ছে সে কোনো কম্প্রোমাইজড ক্রেডেনশিয়ালস ইউজ করতে পারে, যে হচ্ছে কোম্পানির কারোর ক্রেডেনশিয়াল সে পায়ে গেছে, ওইটা দিয়ে সে হচ্ছে এফটিপি লগ ইন করে ওইটা দিয়ে হচ্ছে সে ডাটা ট্রান্সফার করতে পারে। অথবা হচ্ছে সে নন স্ট্যান্ডার্ড পোর্ট ইউজ করতে পারে, টানেলিং ইউজ করতে পারে। ওকে, এবার ইন্ডিকেটরগুলো কী কী, মানে এফটিপি যে অ্যাটাক হয়েছে এটা আমরা বুঝবো কি দেখে? তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ইউজার বা পাসওয়ার্ড এই দুটো কিওয়ার্ড আমাদেরকে ইউজ করে দেখতে হবে যে অ্যাটাকার হচ্ছে মানে কি ক্রেডেনশিয়ালস ইউজ করছে এফটিপি লগ ইন করার জন্য, যাতে সে হচ্ছে ডাটা এক্সফিল্ট্রেট করতে পারে। সেইখানে হচ্ছে কোনো আলাদা কোনো মানে এফটিপি লগ ইন আছে কিনা, যে এটা দেখে আমাদের ম্যালিশিয়াস মনে হয়। এবার আমরা সেখানে আমরা দেখব যে স্টোর অর্থাৎ STOR, এইটা হচ্ছে আপনার আমরা হচ্ছে যখন ওয়্যারশার্ক দিয়ে এটাকে অ্যানালাইসিস করব তখন আমরা দেখব যে এই STOR এই কিওয়ার্ডটা আছে কিনা, এবং RETR স্টোর এটা হচ্ছে আপনার আপলোডের ক্ষেত্রে, অর্থাৎ এফটিপি মাধ্যমে যদি কোনো হ্যাকার কোনো ডাটা আপলোড করে থাকে তাহলে ওইখানে আমরা এই STOR এটাকে খুঁজে পাবো। ঠিক আছে, তারপরে লাস্ট ডাটা কানেকশনস টু আনইউজুয়াল এক্সটার্নাল আইপিস, অর্থাৎ কোনো লাস্ট ডাটা যদি আমরা দেখি যে কোনো এক্সটার্নাল কোনো আইপিতে গেছে, বা হচ্ছে কোনো আউটসাইড বিজনেস আওয়ার্স, অর্থাৎ যখন কোম্পানির ঘন্টার বাইরে যদি কোনো সময় দেখি যে এমন কোনো কাহিনী ঘটছে, তখন আমরা বুঝবো যে ডাটা এক্সফিল্ট্রেট হয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, আমরা ওইগুলো দেখি। দেখেন আমার হচ্ছে প্রথমে আমরা এফটিপি লিখলে আমরা হচ্ছে এফটিপি রিলেটেড যতগুলো প্যাকেট আছে আমরা ওইগুলো পেয়ে যাব। এবার হচ্ছে আমরা যদি ক্রেডেনশিয়ালসের দিকে তাকাই, যে এই দেখেন এফটিপি রিকোয়েস্ট ডট কমান্ড সমান এফটিপি রিকোয়েস্ট ডট কমান্ড সমান ইউজার, তাহলে আমরা দেখতে পারবো যে আপনার যখন এফটিপি লগ ইন করতে চায় হ্যাকার, তখন তো ইউজারের এই ফিল্ডে আসে, এবং ইউজারের এইখানে তাকে ইউজার নেমটা লিখতে হয় এবং পাসওয়ার্ডের এই ফিল্ডে তাকে পাসওয়ার্ডটা লিখতে হয়। তো এখন অ্যাটাকার যদি এটা করে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ইউজার হিসেবে ইউজারে কি কি লগ ইন আছে, বা হচ্ছে মানে এখানে আমরা ক্রেডেনশিয়ালস লগ ইন অ্যাটেম্পটগুলো দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমরা এফটিপি লগ ইন রিলেটেড লগগুলো দেখতে পারবো। দেখুন, যেমন এইখানে ইউজার অ্যাডমিন, এবং এখানে ইউজার অ্যাডমিন, এখানে ইউজার ব্যাকআপ। তো এই হচ্ছে আপনার ইউজাররা, এফটিপি ইউজাররা। এবং এইখানে যদি আমি দেখি যে কোনো সাসপিশিয়াস কেউ আছে, তখন আমরা বুঝবো যে এখান থেকে কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে, এবার দেখেন এফটিপি কন্টেইনস স্টোর। স্টোর মানে কি বলছিলাম? আপলোড। ঠিক আছে, তো এফটিপির ক্ষেত্রে আপনার স্টোর ইউজ করা হয় আপলোডের ক্ষেত্রে। তো এখন অ্যাটাকার এই স্টোর ইউজ করে কোনো কিছু আপলোড করছে কিনা ওইটা আমরা খুঁজে বের করতে গেলে আমাদের কমান্ড দিতে হবে এফটিপি কন্টেইনস স্টোর। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে কোনো ডাটা আপলোড হয়েছে কিনা। ওকে, এবার হচ্ছে আমরা আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে প্যাকেট। যদি আমরা এমন কোনো লগ খুঁজে পাই যেটা আমাদের দেখে মনে হচ্ছে সাসপিশিয়াস, তো সেইটাতে আমরা হচ্ছে যে ফলো এই মানে সেটাতে রাইট ক্লিক করে যে ফলো যে অপশনটা আছে এইখানে টিসিপি স্ট্রিম এইটা দিলে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন ইউজার থেকে আপনার ডাটাটা আপলোড করা হয়েছে এবং সেই ডাটাটার নাম কি, মানে সেই ফাইলের নাম কি, আমরা কিন্তু এটা স্পষ্ট দেখতে পারবো। ওকে, তো এখন যদি আমরা নির্দিষ্ট কোনো ফাইল পাঠানো হয়েছে কিনা, নির্দিষ্ট কোনো এক্সটেনশনের ফাইল যেমন .xlsx বা .csv এমন কোনো ফাইল পাঠানো হয়েছে কিনা সেটা যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা দেবো যে এফটিপি কন্টেইনস csv। তাহলে ধরেন csv ফাইল পাঠানো হয়েছে কিনা, তাহলে হচ্ছে আমরা লিখবো যে এফটিপি কন্টেইনস csv। তাহলে আমরা দেখতে পারবো যে csv কোনো ফাইল কোনো এক্সটার্নাল কোনো জায়গায় আপলোড করা হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে খেয়াল করেন, ইউজার গেস্ট থেকে পাঠানো হয়েছে কি STOR মানে আপলোড করা হয়েছে ইন্টারনাল পাসওয়ার্ড .csv। এই csv ডাটাটা গেস্ট অ্যাকাউন্ট থেকে আপনার বাইরে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বেসিকটা বুঝছেন।
এবার আমরা হচ্ছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার ফ্রেম লেন্থ। আপনি যদি দেখেন যখন কোনো লার্জ ডাটা যখন পাঠানো হবে তখন অবশ্যই ফ্রেম লেন্থটা হচ্ছে নর্মাল লেন্থের চেয়ে বেশি হবে। মনে করেন যে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে নর্মাল যে ডাটা পাঠানো হয় সেটা যে লেন্থ হবে তার চেয়ে অ্যাটাকার যখন লার্জ ভলিউম অফ ডাটা পাঠাবে তখন লেন্থটা অবশ্যই বেশি হবে। তাহলে আমরা এখানে নর্মালি 90-এর উপরে লেন্থ আছে এমন কোনো ডাটা পাঠানো হয়েছে কিনা সেটা আমরা খোঁজার জন্য ফ্রেম ডট লেন্থ গ্রেটার দেন 90 এটা আমরা ইউজ করতে পারি। ওকে, এবার আমার কিছু প্রবলেম দিছে, আমরা সেই প্রবলেমগুলো সলভ করব। তো এখানে হচ্ছে আমার প্রথমে যে ডাটা এক্সফিলের যেই ফোল্ডার আছে এখানে আমরা চলে যাই। এখান থেকে আমরা চলে যাব এফটিপি এক্সফিল, অর্থাৎ এখানে এফটিপি এক্সফিল্ট্রেট রিলেটেড লগগুলো আমার আছে। আমরা এই পিকআপ ফাইলে চলে যাব। ওকে, এখন আমার এই দেখেন এখানে সব এফটিপি ডাটা। তো আমি যদি এমনি নর্মাল জায়গায় থাকি যেখানে সব ধরনের প্রোটোকলের লগগুলো আছে তাহলে আমরা নর্মালি লিখব হচ্ছে এফটিপি। যদি আমরা শুধু এফটিপি রিলেটেড ডাটাগুলো দেখতে চাই, এফটিপি রিলেটেড লগগুলো দেখতে চাই বা প্যাকেটগুলো দেখতে চাই। এখন আমার এখানে দেখেন হাউ মেনি কানেকশনস ওয়ার অবজার্ভ ফ্রম দ্য গেস্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার গেস্ট নামে একটা অ্যাকাউন্ট আছে সেইখান থেকে আমার কয়টা কানেকশন আছে আমরা ওটা দেখতে হবে। তাহলে আমার এই অ্যাকাউন্টের মানে আমরা এই অ্যাকাউন্টটা খুঁজতে গেলে আমরা কি দেখব যে এফটিপি অ্যান্ড এফটিপি ডট রিকোয়েস্ট ডট কমান্ড ইকুয়াল ইউজার। ঠিক আছে, তো এখানে হ্যাকার হচ্ছে আপনার এই ইউজার ফিল্ডে মানে কি ইউজার হিসেবে সে লগ ইন হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। তা আমরা যদি ইউজার দিই তাহলে দেখেন এখানে অনেক ইউজার আমরা দেখতে পাচ্ছি, মানে টেক্সট, তারপরে ডেভেলপার, তারপরে টেস্ট, এরকম অনেক ইউজার আমরা দেখতে পাচ্ছি। গেস্ট ইউজার নামে কোনো আছে কিনা এটা আমরা খুঁজে বের করতে গেলে আমরা আরেকটা অ্যান্ড দিব। অ্যান্ড দেওয়ার পরে এবং আমরা লিখব যে এফটিপি লেখার দরকার নেই, আমরা হচ্ছে ফ্রেমের মধ্যে থেকে খুঁজব যে ফ্রেম হচ্ছে মনে করেন একটা প্যাকেটের ইউনিভার্সাল জিনিসটাকে বোঝায়। ফ্রেম কন্টেইনস গেস্ট। তাহলে দেখি আমরা দেখেন 5টা রেজাল্ট পাইছি, অর্থাৎ আমরা গেস্ট ইউজার কিন্তু 5টা পাইছি, যে ইউজাররা হচ্ছে আপনার গেস্ট হিসেবে লগ ইন করছে। ঠিক আছে, যেখানে ইউজার নেমে তারা গেস্ট দিছে এবং পাসওয়ার্ডে তারা তাদের পাসওয়ার্ড দিছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5টা। অ্যাপ্লাই দ্য ফিল্টার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কাস্টমার রিলেটেড ফাইল এক্সফিল্ট্রেটেড ফ্রম রুট অ্যাকাউন্ট। তাহলে কাস্টমার রিলেটেড কি ফাইল আছে যেটা হচ্ছে রুট অ্যাকাউন্ট থেকে এক্সফিল্ট্রেট হয়েছে। আমরা এইগুলো হচ্ছে কেটে দিই। এফটিপি অ্যান্ড এফটিপি কন্টেইনস কাস্টমার, যেহেতু কাস্টমার রিলেটেড ফাইল আমরা খুঁজতেছি, কাস্টমার অ্যান্ড এফটিপি কন্টেইনস রুট। তাহলে কিন্তু আমরা 3টা রেজাল্ট পাইছি। এখন এইখানে দেখেন আপনারা কিন্তু এফটিপি না লিখে জাস্ট ফ্রেমও লিখতে পারতেন, যেহেতু এফটিপি আমি আগে ইনক্লুড করে দিছি, আপনি জাস্ট ফ্রেম লিখতে পারতেন যে ফ্রেমের মধ্যে কি এরকম কিছু আছে কিনা। এখানে আমি ফ্রেম লিখি, তাহলে কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। ঠিক আছে, তো আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। এখানে দেখেন ইউজার কি রুট। ঠিক আছে, এই যে ইউজার আমার এখানে রুট এবং পাসওয়ার্ড দিছে ইউজার, পাসওয়ার্ডটা কি TOOR ট্যুর। ঠিক আছে, এবং দেখেন স্টোর মানে আপলোড করছে, কি আপলোড করছে মানে এক্সফিল্ট্রেট করছে কি কাস্টমার ডাটা ডট XLSX। ঠিক আছে,
অর্থাৎ এক্সেল একটা ডাটা শিট সে কিন্তু আপলোড করে দিছে, এখানে ভালো করে লক্ষ্য করেন। আমরা এটাকে আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব এবং ফলো টিসিপি স্ট্রিং। তাহলে দেখেন ইউজার রুট ইউজার হিসেবে হয়তো সেই হ্যাকার রুট ইউজার হিসেবে সে লগ ইন করছে বা রুট ইউজারের পাসওয়ার্ড সে পেয়ে গেছিল, তাই সে রুট ইউজার হিসেবে লগ ইন করে সে আপলোড করছে কি যে কাস্টমার ডাটা ডট এক্সএলএসএক্স, এটা কিন্তু সে আপলোড করে দিছে তার সার্ভারে। এবং কোথায় আপলোড করছে, কোন আইপিতে আপলোড করছে, দেখেন ডেস্টিনেশন আইপি হচ্ছে 185.203.119.12, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যান্সার পেয়ে গেছি, সেই ডাটাটা কি কাস্টমার ডাটা ডট এক্সএলএসএক্স। ওকে, এবার which internal IP was found to be sending the largest payload to the external IP? The largest payload হচ্ছে আমার এক্সটার্নাল কোনো আইপিতে পাঠাইছে কিনা এটা আমরা খুঁজে বের করব, কোন ইন্টারনাল আইপি থেকে লার্জেস্ট পেলোড এক্সটার্নাল আইপিতে পাঠানো হয়েছে। তো এটার জন্য আমরা লিখব হচ্ছে FTP and FTP ডট না FTP না ফ্রেম লেন্থ আমরা দেখব যে কোনটার বেশি, ফ্রেম ডট লেন্থ আমরা দিব 90 বেশি হলে আমার বুঝতে হবে যে এখানে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা পাঠানো হয়েছে। ফ্রেম ডট লেন্থ 90 বেশি। ওকে, তাহলে দেখেন লার্জ অ্যামাউন্ট অফ ডাটা এই সোর্স আইপি থেকে এই ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি ভিন্ন ভিন্ন আছে কিন্তু দেখেন ডেস্টিনেশন আইপি সেম, অর্থাৎ হ্যাকার কিন্তু এতগুলো আপনার আইপি ইউজ করে সে ডেস্টিনেশন এতগুলোই সে ডাটা পাঠাইছে। এবং এইখানে দেখেন রুট ইউজার আছে, অ্যাডমিন আছে, ব্যাকআপ অ্যাডমিন, গেস্ট আছে। ওকে, তো আমার এখন প্রশ্ন করছে যে হুইচ ইন্টারনাল আইপি ওয়াজ ফাউন্ড টু বি সেন্ডিং দ্য লার্জেস্ট পেলোড টু এক্সটার্নাল আইপি, কোন ইন্টারনাল আইপি দেখা গেছে। তো এই দেখেন ইউজার এখানে কি গেস্ট। ওকে, তো এই গেস্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু এর আইপি আমরা পাচ্ছি যে 192.168.105 এবং এটা এক্সটার্নাল কোন আইপিতে পাঠাইছে 185.203.119.12। তো আমরা এটা পেয়ে গেলাম। তো এই আইপিটা এখানে বসিয়ে দিবেন। এবার হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ হিডেন ইনসাইড দ্য টিসিপি স্ট্রিং FTP stream transferring the CSV file to the suspicious IP? তো এখন CSV কোনো ফাইল পাঠানো হয়েছে কিনা আমরা এখানে আবার এন্ড লিখব, frame contains CSV। তো আমরা চারটে রেজাল্ট পাইছি। তো একটার হচ্ছে ইউজার, দুইটার হচ্ছে রুট ইউজার এবং দুইটার হচ্ছে গেস্ট ইউজার। আমরা তখন যা বুঝলাম যে হ্যাকার কিন্তু রুট এবং গেস্ট এই দুইটা থেকে ডাটা পাঠাচ্ছে। তো এখন আমরা এটাতে চলে যাই, ফলো টিসিপি স্ট্রিং। তাহলে দেখেন ইউজার রুট এবং আপলোড করছে কি ইন্টারনাল পাসওয়ার্ড ডট সিএসভি। তো এইখানে আমার দেখি কি বলছে যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ হিডেন ইনসাইড দ্য FTP স্ট্রিম। তো FTP এইটাতে আমি কোনো ইয়ে পাইনি। আমরা এর পরেরটাই দেখি। দেখেন এখানে কিন্তু আমরা সে ফ্ল্যাগ পেয়ে গেছি, যেখানে ইন্টারনাল পাসওয়ার্ড ডট সিএসভি পাঠাচ্ছে এবং এখানে আমার ফ্ল্যাগটা আছে। কোন ইউজার থেকে পাঠাইছে? গেস্ট ইউজার থেকে। ওকে, তাহলে আমরা তখন কি বুঝলাম, FTP একটি প্রোটোকল যেখানে হচ্ছে ইউজার প্রথমে মানে যে হ্যাকার সে প্রথমে লগ ইন করবে, সেটা হচ্ছে গেস্ট ইউজার হিসেবে হোক রুট ইউজার হিসেবে হোক, সে লগ ইন করলো, লগ ইন করে সে হচ্ছে স্টোর ইউজ করার মাধ্যমে সে কোনো একটা ফাইল তার সার্ভারে আপলোড করবে, অর্থাৎ আরেকটা তার ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে তার যে FTP আছে সেখানে সে আপলোড করবে। তো আমরা মোটামুটি বুঝলাম। এবং FTP হচ্ছে ক্লিয়ার টেক্সট প্রোটোকল, তো এইখানে হচ্ছে কোনো এনক্রিপশন ইউজ করা হয় না। এখন আমরা হচ্ছে
এইচটিটিপি দিয়ে ডাটা এক্সফিল্ট্রেট কী করে হয় এবং এটা কী করে ডিটেক্ট করা হয় সেটা দেখব। তো এইচটিটিপি কিন্তু খুবই কমন একটা মানে মাধ্যম ডাটা এক্সফিল্ট্রেট করার জন্য, কারণ এইচটিটিপি একে তো সবসময় ওপেন থাকে, কারণ একটা কোম্পানির প্রত্যেকটা হোস্টেরই ইন্টারনেটে ব্রাউজ করা লাগে, ওয়েবসাইটে ভিজিট করা লাগে। তো এই ওয়েবসাইটে হচ্ছে নেভিগেট করার একটা প্রোটোকল যেহেতু এইচটিটিপি, তো এইচটিটিপি সবসময় খোলা থাকা লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আচ্ছা, হাউ অ্যাডভার্সারিজ ইউজ এইচটিটিপি ফর ডাটা এক্সফিল্ট্রেশন। অ্যাডভার্সারি আসলে কি করে এই এইচটিটিপি ইউজ করে ডাটা এক্সফিল্ট্রেটের জন্য? প্রথমত তারা হচ্ছে পোস্ট আপলোড করে, অর্থাৎ আমরা জানি যে কোনো ওয়েবসাইটে যদি আমি কোনো কিছু আপলোড করতে চাই, যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে কমেন্ট করতে চাই, এটা তো এক ধরনের আপলোড। তো এই কমেন্ট করতে চাইলে কিন্তু আমার সেই রিকোয়েস্টটা হবে, মানে আমি কমেন্টটা করলাম তাহলে এই রিকোয়েস্টটা হবে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে? বা হচ্ছে আমি আমার ক্রেডেনশিয়ালস আপলোড করলাম বা লগ ইনে যখন আমি আমার ক্রেডেনশিয়ালস দেবো তখন কিন্তু এটা পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে, অর্থাৎ পোস্ট আপলোডের মাধ্যমে কিন্তু হ্যাকাররা এই ডাটা সেন্ড করে থাকে। কোথায় সেন্ড করে থাকে? তাদের এই অ্যাটাকারের যে ওয়েব সার্ভার আছে সেইখানে এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু সে ডাটা পাঠিয়ে থাকে। এবার গেট রিকোয়েস্ট উইথ এনকোডেড ডাটা, অ্যাটাকার স্কুইজেস স্মল চাঙ্কস ইনটু কোয়েরি স্ট্রিং টু অর পাথ সেগমেন্টস ইউজফুল ফর লো অ্যান্ড স্লো এক্সফিল্ট্রেশন। তো হ্যাকার এটাও ইউজ করতে পারে। আর ইউজ অফ কমন সার্ভিসেস, সিডিএন, তারপরে কাস্টম হেডার্স, অ্যাটাকার্স হচ্ছে কোন একটা হেডার্স বানিয়ে ওই হেডার্সে হচ্ছে তার ডাটা এনকোড করে বসিয়ে দিয়ে ওইটা হচ্ছে পাঠিয়ে দিতে পারে। তারপরে চাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ খুবই ছোট ছোট চাঙ্ক ফাইল করে সেটা হচ্ছে মানে অর্থাৎ লার্জ কোনো একটা পেলোডকে বা লার্জ একটা ফাইলকে সেটা ছোট 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 করে ভাগ করে সেটা কিন্তু পাঠাইতে পারে যাতে ডিটেকশন অ্যাভয়েড করা যায়। তারপরে এইচটিটিপিএস বা টিএলএস টানেলিং, এটা হচ্ছে খুব সিকিউর একটি টানেল। তো এই টানেলিংয়ের মাধ্যমে কিন্তু ডাটা হচ্ছে আপনার ওই পেলোডের মাধ্যমে কিন্তু ডাটা পাঠিয়ে দিতে পারে। পরে স্টেজিং ভিয়া ক্লাউড সার্ভিসেস। আচ্ছা, এবার ইন্ডিকেটর কি আমাদের এখানে হচ্ছে মেন পয়েন্ট, সে আমরা হচ্ছে যখন কোনো ডিটেকশন করতে যাব এটা, সেটা ওয়ারশার্কের মাধ্যমে হোক বা স্প্লাঙ্ক বা এমন কোনো একটা সিম প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, তখন আমরা কি দেখব? ইউজুয়ালি লার্জ এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট টু এক্সটার্নাল বা আনএক্সপেক্টেড হোস্ট। নর্মালি যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি বা ওয়েবসাইটে কোনো আপলোড করি, ধরেন আমি একটা কমেন্ট আপলোড করব বা হচ্ছে আমি হচ্ছে যখন লগ ইন ক্রেডেনশিয়ালস দিলাম তখন কি আমার জাস্ট একটা ক্রেডেনশিয়ালস আপলোড হলো, এটা কিন্তু খুবই ছোটো ডাটা, ঠিক আছে? তো এইটা তেমন লার্জ হয় না, কিন্তু যখন হচ্ছে হ্যাকার কোনো ডাটা পাঠাবে এইচটিটিপি এর প্রোটোকলের মাধ্যমে, পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, তখন কিন্তু সেইটার লেন্থ অনেক বড় হবে, কারণ অ্যাটাকার কিন্তু লার্জ ভলিউম অফ ডাটা পাঠাচ্ছে এই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে। তো এবার হচ্ছে দেখতেছি যে এইচটিটিপি রিকোয়েস্ট টু ডোমেন উইথ লো রেপুটেশন, অর্থাৎ মানে সেই হোস্ট থেকে এমন একটা জায়গায় এইচটিটিপি রিকোয়েস্ট গেছে যেই ডোমেনটা আমরা দেখি না নর্মালি। যেমন গুগলে গেলে আমরা বুঝবো যে সে গুগলে হচ্ছে ব্রাউজ করা হয়েছে, কিন্তু এমন একটা ডোমেনে গেল যে ডোমেনটা খুবই অপরিচিত বা দেখতে খুব সাসপিশিয়াস লাগছে, এরকমটাই গেলে বুঝবো যে ঝামেলা আছে। এবার ফ্রিকুয়েন্ট স্মল রিকোয়েস্ট, তারপরে আমরা যদি দেখি যে এটা বিকনিং, অর্থাৎ আমরা যদি দেখি যে নির্দিষ্ট টাইম পর একটা ওয়েব সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাটাকাররা যে আপনার C2 ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে থাকে, যে বিকনিং করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সাইজের বাইট এই হ্যাকারের ওয়েবসাইটে যাচ্ছে রিকোয়েস্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে অ্যাটাকার ডাটা এক্সফিল্ট্রেশন করতেছে। তারপরে চাঙ্ক অর মাল্টিপল ট্রান্সফার, হোয়ার মাল্টিপল রিকোয়েস্ট কম্পোজ এ লার্জার ফাইল। আমরা যদি দেখি চাঙ্ক অর্থাৎ মাল্টিপল ছোট ছোট ট্রান্সফার করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে এক্সফিল্ট্রেট হচ্ছে। তারপরে আমরা হচ্ছে স্প্লাঙ্ক দিয়ে কি করে SPL এর মাধ্যমে এটাকে অ্যানালাইজ করতে পারি। তো আমরা হচ্ছে HTTP লগস এই সোর্সের মধ্যে যাওয়ার পরে আমরা ইন্ডেক্স ডাটা এক্সফিল্ট্রেশন সোর্স টাইপ HTTP লগস, অর্থাৎ এখানে আমরা এই রিলেটেড ডাটাগুলো পাবো। ট্রাই হ্যাক মি এটা আপনাদের জন্য রেডি করে দিছে যাতে আপনারা অ্যানালাইসিস করতে পারেন।
এবার আমরা এখানে মেথড লিখবো যে পোস্ট, অর্থাৎ আমরা পোস্ট মেথডে দেখবো, কারণ হ্যাকার মেনলি এই ডাটা এক্সপ্লয়েট যদি এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে করে থাকে তাহলে সে পোস্ট মেথডের মাধ্যমে করে থাকবে, যেহেতু এটা আপলোডের জন্য ইউজ করা হয়। এবার স্ট্যাট কাউন্ট এভারেজ বাইট সেট, অর্থাৎ আমি এই ইনফরমেশনগুলো চাচ্ছি। তো আমি যখন এইটা হচ্ছে আমি বসাবো তখন আমি কিন্তু এই রেজাল্টটা পাবো, যে পোস্ট রিকোয়েস্টের যত ইয়েগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে এখানে এভারেজ বাইট সেন্ট, এখানে আমার এই কোয়ান্টিটিগুলো দেখাচ্ছে, তারপরে ম্যাক্স বাইট সেন্টের কোয়ান্টিটি দেখাচ্ছে, এটা আমরা পরে দেখব। এবার যদি আমরা দেখি যে আমাদের একটা ইয়ে আছে যে আমি যদি 600-র বেশি দেখি যে বাইট সেন্ট হচ্ছে এই পোস্ট মেথডে, তখন আমি বুঝতে পারবো যে এইখানে কোনো একটা বড় সাইজের কোনো ডাটা এক্সফিল্ট্রেট করা হচ্ছে। দেখেন এখানে বাইট সেন্ট 600 এর বেশি, তাহলে আমরা বুঝবো যে কোনো বড় ফাইল আপলোড করা হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিসের মাধ্যমে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এইচটিটিপি লেখার মাধ্যমে আমি এইচটিটিপি রিলেটেড যত প্যাকেট আছে সেইগুলো দেখতে পাচ্ছি। তারপরে http.request.method সমান পোস্ট, তাহলে আমি সব পোস্ট রিকোয়েস্ট যত প্যাকেটগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। এরপরে যদি আমরা ফ্রেম ডট লেন্থ 500 এর উপরে যদি আমরা ফ্রেম ডট লেন্থ দেখি এই পোস্ট রিকোয়েস্টের, তাহলে আমরা বুঝবো যে এখানে বড় কোনো ফাইল আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। আবার হচ্ছে http.request.method পোস্ট এবং ফ্রেম লেন্থ 750, মানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম লেন্থ দিয়ে আমরা ট্রাই করতে পারি যে এই ফ্রেম লেন্থের উপরে কোনো আপলোড হয়েছে কিনা। ওকে, তারপরে আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা ফলো টিসিপি স্ট্রিং যদি দিই, টিসিপি স্ট্রিং দিয়ে তাহলে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি আপলোড হয়েছে, অ্যাকচুয়ালি কি ফাইল আপলোড হয়েছে, কোন হোস্ট থেকে হয়েছে, এবং হচ্ছে এখানে ইউজারকে আমার সব কিন্তু এখানে পাবো, একদম র যে ইনফরমেশন, মানে আমার একদম ক্লিয়ার টেক্সট জিনিসপাতি কিন্তু আমি এখানে পাবো। অর্থাৎ পোস্ট রিকোয়েস্টে যে হচ্ছে আপনার ইয়েগুলো থাকে, হেডারগুলো থাকে, আমি সবগুলো এখানে পেয়ে যাচ্ছি। এখন আমার কিছু প্রবলেম দিছে দুটো, আমি এগুলো সলভ করি। তো আমি প্রথমে এটা হচ্ছে ওয়ারশার্ক দিয়ে সলভ করব। হুইচ ইন্টারনাল কম্প্রোমাইজড হোস্ট ওয়াজ ইউজড টু এক্সফিল্ট্রেট দিস সেন্সিটিভ ডাটা। তাহলে আমার হচ্ছে এখানে যাই, আমি এখানে এইচটিটিপি এক্সফিল্ট্রেশন এইটাতে ওপেন করি, পিকআপ ফাইলে যাই। আচ্ছা, http and আমি এখানে দেবো যে http.request.method। আমার এখানে মেথড কি হবে, পোস্ট। তাহলে দেখি আমি পোস্ট রিকোয়েস্ট আলা যত প্যাকেট আছে সেগুলো আমরা পেয়ে গেলাম কিন্তু। তো দেখেন এখানে পোস্ট এবং এখানে রাউটিং গুলো দেখানো হয়েছে। এবার আমি হচ্ছে আবার এন্ড দিব, এন্ড আমার হচ্ছে এবার আমার তো সব পোস্ট রিকোয়েস্ট তো আমার আর সাসপিশিয়াস না, আমি দেখবো যে লার্জ ডাটা কোনটাই পোস্ট করা হয়েছে, লার্জ ডাটা। তাহলে আমি ফ্রেম ডট লেন্থ ধরেন আমি 700 দিলাম, তাহলে কিন্তু আমি একটা পাইছি। তো এইখানে যদি আমি এখানে যাই ফলো, আমি যদি এইচটিটিপি স্ট্রিম দিই তাহলে আমি কিন্তু দেখতে পারবো যে এইখানে কি হয়েছে। তো দেখেন এখানে হোস্ট কোন হোস্ট থেকে পাঠানো হয়েছে সেটা, এবং এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে, এবং আমরা কিন্তু একটা ট্রাইহ্যাকমি ফ্ল্যাগও পেয়ে গেছি। এবং কি ডাটা পাঠানো হয়েছে সেটা দেখেন, সিক্রেট ডট টিএক্সটি এবং ব্যাকআপ ডট টার ডট জিজে, অর্থাৎ এই ফাইলের নামও কিন্তু এর হ্যাশ সহ আমার কাছে আমি পেয়ে যাচ্ছি এই স্ট্রিম ফলো করার কারণে। ওকে, তো আমি হচ্ছে ফ্ল্যাগ পেয়ে গেছি, এবং আমার প্রথম কোশ্চেনটা ছিল যে কোন সোর্স ইন্টারনাল আইপি থেকে আমার এক্সটার্নালি আমার ডাটা এক্সফিল্ট্রেট করা হয়েছে। তাহলে ইন্টারনাল আইপি যে এটা 192.168.1.103, এটা হচ্ছে অ্যান্সার।
এবং হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ হিডেন ইনসাইড দ্য এক্সফিল্ট্রেটেড ডাটা, তাহলে সেই ফ্ল্যাগটাই হচ্ছে এই ফ্ল্যাগটা। এখন এই সেম জিনিসটা যদি আমরা স্প্লাঙ্ক ইউজ করে করতে চাই তাহলে আমি লিখবো কি, যে আমার প্রথমে ইন্ডেক্স দিই, ইন্ডেক্স কোথা থেকে আমি ডাটা পাবো, ডাটা এক্সফিল, এবার সোর্স টাইপ HTTP logs। দেখেন আমার কিন্তু HTTP এর মোট হচ্ছে 6165টা ইভেন্ট আছে এখানে। এবার আমি হচ্ছে ডাটা এক্সফিল্ট্রেশন খুঁজবো, তাহলে প্রথমে আমার খুঁজতে হবে কি যে পোস্ট মেথড আছে কিনা, তাহলে মেথড লিখবো হচ্ছে পোস্ট, তাহলে আমি 3075টা রেজাল্ট পাইছি। এবার আমি আরেকটা জিনিস দেখবো যে বাইট সেন্টস আমি দেখি 500-র উপরে কয়টা আছে। এগুলো হচ্ছে 500-র উপরে, আমি জাস্ট একটা রেজাল্ট পাইছি, ঠিক আছে। তো আমি এটাকে ফুল দেখি যে ডোমেন দেখেন কোথায় হচ্ছে পাঠানো হয়েছে পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ এইখানে কিন্তু আমার ডাটা পাঠানো হয়েছে। এবং সোর্স আইপি দেখেন, সোর্স আইপি হচ্ছে 192.168.1.103, ঠিক আছে। এবং মেথড হচ্ছে পোস্ট এবং সেটা হচ্ছে এক্সটার্নাল একটা আইপিতে পাঠানো হয়েছে। তাহলে কিন্তু আমি হচ্ছে পেয়ে গেলাম যে আসলে কি কোথা থেকে ডাটা পাঠানো হয়েছে এবং কোথায় গেছে, ঠিক আছে, সেটার ডোমেন কি, আমি এগুলো কিন্তু সব পেয়ে গেলাম। তো এই ছিল হচ্ছে HTTP দিয়ে ডাটা এক্সফিল্ট্রেশন। তো এখন আমরা দেখবো হচ্ছে ডাটা এক্সফিল্ট্রেশন আইসিএমপি হচ্ছে যে এই পোর্টটার মাধ্যমে কিন্তু আমরা মূলত যে পিং রিকোয়েস্ট পাঠাই, আমরা যে কোনো নেটওয়ার্ক কানেকশন চেক করার জন্য যে পিং রিকোয়েস্ট পাঠাই ওইটা কিন্তু আইসিএমপি পোর্ট ইউজ করে। তো আইসিএমপির মাধ্যমেও হ্যাকাররা ডাটা পাঠাইতে পারে। তো আমরা যদি দেখি এর ইন্ডিকেটর কি, যখন আমরা এটাকে ওয়ারশার্ক দিয়ে চেক করব, যে ডিটেক্ট করার চেষ্টা করব, তো আমাদের প্রথমে দেখব যে মানে এই ইকো যে রিকোয়েস্টটা, আইসিএমপি ইকো রিকোয়েস্টটা, সেটা হচ্ছে এক্সটার্নাল আইপিতে যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে ফ্রেম ডট লেন্থ, অর্থাৎ ফ্রেমের লেন্থ বা আইসিএমপি ডট পেলোড, এইটা হচ্ছে আপনার 64 বাইটের বেশি হচ্ছে কিনা। কারণ যখন ধরেন আমরা পিং করি তখন কিন্তু দেখবেন যে, আমি দেখাই, ping.google.com, তো নর্মালি যখন আমরা পাঠাচ্ছি দেখেন উইন্ডোজে কিন্তু এটা 32 বাইট করে পাঠাচ্ছে, কিন্তু আবার লিনাক্সে কিন্তু 64 বাইট করে পাঠাইতে পারে। কিন্তু এটা যখনই আমি দেখবো যে এটা এর থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 তো অনেক বড় একটা সংখ্যা, ধরেন 100 হয়ে যাচ্ছে বা 64-এর বেশি হয়ে যাচ্ছে, তখন বুঝবো যে এইখানে কোনো কাস্টম কিছু ব্যবহার করা হয়েছে, যে আইসিএমপি এই রিকোয়েস্টের মাধ্যমে কোনো ডাটা মাটা পাঠানো হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এরকম রেগুলার টাইমিং এর বাইরে পাঠানো হচ্ছে, এরকম অনেক কিছু আছে। তো আমরা একটু দেখি ওয়ারশার্কের দিকে তাকাই, দেখেন আইসিএমপি লিখলে আমরা আইসিএমপি রিলেটেড যত রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট এবং রিপ্লাই সব পাবো। এবার দেখেন আইসিএমপি টাইপ 8, এটাই কিন্তু আমার আইসিএমপির যেই টাইপ নাম্বার ওইটা। এবার আইসিএমপি টাইপ 8 এবং ফ্রেম লেন্থ 100 এর বেশি যখন আমি লিখলাম তখন আমি কিন্তু সেই ডাটাগুলো যেগুলোতে দিয়ে পাঠানো হচ্ছিল যে রিকোয়েস্টের মাধ্যমে সেইগুলো আমরা পেয়ে গেলাম, কারণ নর্মালি আইসিএমপির লেন্থ এত হয় না। এবার দেখি আমরা যদি টিসিপি স্ট্রিং করি তাহলে আমরা এর ভিতরে আসলে কি ডাটা পাঠানো হয়েছে এটার মাধ্যমে সেটা আমরা পেয়ে যাব। এবার আমরা এখানে প্রশ্ন করছি যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ ফাউন্ড ইন দ্য এক্সফিল্ট্রেটেড ডাটা থ্রু আইসিএমপি। তাহলে আমরা এখানে আইসিএমপির ইসে ঢুকি, ওপেন,
আমরা এখানে দেখি আইসিএমপি, এই যে এখানে সব আইসিএমপি রিলেটেড ডাটা আছে, আইসিএমপি and frame dot length 64। আমরা কিন্তু মোট 1 2 3 4 5 6টা রেজাল্ট পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ ফাউন্ড ইন দ্য এক্সফিল্ট্রেটেড ডাটা থ্রু আইসিএমপি। তাহলে প্রথমটাই দেখেন, প্রথমটাই পাঠানো হয়েছে হচ্ছে যে ইনসিডেন্ট রেসপন্স নোটস, ওকে। বা দ্বিতীয়টাই পাঠানো হয়েছে হচ্ছে ডাটাবেস কানেকশন। আচ্ছা, দ্বিতীয়টা ইন্টারেস্টিং কিছু নাই। এখন ইকো আর রিকোয়েস্ট কন্টেন্স B64 পেলোডস ট্রাই হ্যাকমি ফ্ল্যাগ। এই দেখেন এইখানে কিন্তু আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি, দেখেন এখানে কিন্তু আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি যে THM ব্র্যাকেটে যে ফ্ল্যাগটা দিয়ে আছে, এবং এই ডাটা পাঠানো হয়েছে কি ব্যাকআপ ডট টার, এই ডাটাটা পাঠানো হয়েছে। তো এই হচ্ছে সেই ফ্ল্যাগটা। তাহলে আশা করি বুঝছেন যে আইসিএমপি কিভাবে ডিটেক্ট করতে হয়। তো এই ছিল হচ্ছে আজকের ডাটা এক্সফিল্ট্রেশন রিলেটেড যেই প্রবলেম। তো এইভাবে হচ্ছে HTTP, DNS, FTP, ICMP এইগুলোর মাধ্যমে ডাটা এক্সফিল্ট্রেট হইতে পারে। আরও আছে C2 চ্যানেল থেকে শুরু করে আরও অনেক কিছু দিয়ে ডাটা এক্সফিল্ট্রেট হইতে পারে, হ্যাকাররা ডাটা এক্সফিল্ট্রেট করতে পারে, সেটা ক্লাউডের মাধ্যমেও হইতে পারে। তো এই ছিল আজকের ল্যাব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।